প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকো এই প্রত্যাশা কামনা করে শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত ক্লাসে। আজকে আমি তোমাদের জন্য পাটিগণিত দ্বিতীয় অধ্যায় মুনাফা সম্পর্কে আলোচনা করব। যে দৈনন্দিন জীবনে সবাই বেচাকেনা ও লেনদেনের সাথে জড়িত। কেউ শিল্প প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করে পণ্য উৎপাদন করেন, উৎপাদিত পণ্য বাজারে পাইকারদের নিকট বিক্রয় করেন। আবার পাইকারগণ তাদের ক্রয়কৃত পণ্য বাজারে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেন। পরিশেষে খুচরা ব্যবসায়ীগণ তাদের ক্রয়কৃত পণ্য সাধারণ ক্রেতাদের নিকট বিক্রয় করেন। প্রত্যেক স্তরে সবাই মুনাফা লাভ করতে চান, তবে বিভিন্ন কারণে লোকসান বা ক্ষতি হতে পারে। যেমন শেয়ার বাজারে যেমন লাভ আছে, তেমনি দরপতনের কারণে ক্ষতিরও সম্ভাবনা আছে। আবার আমরা নিরাপত্তার সাথে টাকা ব্যাংকে আমানত রাখি, ব্যাংক সেই টাকা বিভিন্ন খাতে বিনিয়োগ করে লাভ বা মুনাফা পায়। ব্যাংকও আমানতকারীদের মুনাফা দেয়, তাই সকলেরই বিনিয়োগ ও মুনাফা সম্পর্কে ধারণা থাকা দরকার। এই অধ্যায়ে লাভ ক্ষতি এবং বিশেষভাবে মুনাফা সম্পর্কে আলোচনা করা হয়েছে। অধ্যায় শেষে শিক্ষার্থীরা মুনাফা কি তা বলতে পারবে, সরল মুনাফার হার ব্যাখ্যা করতে পারবে এবং এ সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে। চক্রবৃদ্ধি মুনাফার হার ব্যাখ্যা করতে পারবে এবং এই সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে। ব্যাংক হিসাব বিবরণী বুঝতে ও ব্যাখ্যা করতে পারবে। আমরা সাধারণত লাভ ক্ষতি বলতে ক্রয় মূল্যের উপর নির্ভর করে থাকি, যে কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করে লাভ করব সেই প্রত্যাশা সকল ব্যবসায়ীগণ করে থাকেন। অর্থাৎ লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। আমরা যদি কোনো কিছু কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রয় করি তাহলে লাভ হবে, আর যদি কোনো কিছু কম টাকায় কিনে আরো কম টাকায় বিক্রি করা হয় তাহলে তখন কিন্তু ক্ষতি হবে। লাভ ক্ষতি একজন ব্যবসায়ী দোকান ভাড়া, পরিবহন খরচ, অন্যান্য আনুষঙ্গিক খরচ পণ্যের ক্রয় মূল্যের উপর যোগ করে প্রকৃত খরচ নির্ধারণ করেন। এই প্রকৃত খরচকে বিনিয়োগ বলে। এই বিনিয়োগ কি লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য ক্রয় মূল্য হিসাবে ধরা হয়। আর যে মূল্যে পণ্য বিক্রয় করা হয় তা বিক্রয় মূল্য। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ বা মুনাফা হয়, আর ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে লোকসান বা ক্ষতি হয়। আবার ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান হলে লাভ বা ক্ষতি কোনোটি কিন্তু হয় না। তাহলে লাভ ক্ষতি কিন্তু ক্রয় মূল্যের উপর নির্ভর করে। লাভ ক্ষতিকে তুলনা করার জন্য শতকরা হিসাবেও আমরা প্রকাশ করে থাকি। তাহলে লাভ ক্ষতিকে আমরা কিন্তু শতকরা হিসাবেও প্রকাশ করে থাকি। এখন এখানে অনেক সময় আমরা দেখি মুনাফা কাকে বলে। আমানতকারী বা সাধারণ মানুষ যে ব্যাংকে টাকা রাখেন, ব্যাংক সেই টাকা ব্যবসা, গৃহ নির্মাণ, বিভিন্ন খাতে ঋণ দিয়ে সেখান থেকে মুনাফা করে। ব্যাংক সেখান থেকে আমানতকারীকে কিছু টাকা দেয়, এই টাকাই হচ্ছে আমানতকারীর মুনাফা বা লভ্যাংশ। আর যে টাকা প্রথমে ব্যাংকে জমা রাখা হয়েছিল তা হলো মূলধন বা আসল। কারো কারো কাছে টাকা জমা রাখা বা ঋণ দেওয়া এবং কারো কাছ থেকে টাকা ধার বা ঋণ হিসাবে নেওয়া একটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এই প্রক্রিয়াটি মূলধন, মুনাফার হার, সময় ও মুনাফার সাথে সম্পর্কিত। মুনাফার হার কি আমরা সাধারণত জানি, 100 টাকার 1 বছরের জন্য কারো কাছে বা ব্যাংকে রাখলে যে শতকরা বার্ষিক মুনাফা দেয় সেটাই মুনাফার হার। 100 টাকা 1 বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। আর যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তাকে সময়কাল বলা হয়। সরল মুনাফা। সরল মুনাফা কি প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে সরল মুনাফা বা সিম্পল প্রফিট বলে। শুধু মুনাফা বলতে আমরা সরল মুনাফা বলে থাকি। যেমন সরল মুনাফার সূত্র I সমান PNR। এখানে I হলো সরল মুনাফা, সরল মুনাফা
পি সমান মূলধন, এন সমান সময়, আর সমান মুনাফার হার। এখানে আবার এই সমান আমরা পি প্লাস আইও লিখে থাকবো। এখন এ হবে মুনাফা আসল, এই সমান মুনাফা আসল, আরো সহজভাবে সবৃদ্ধি মূলধন অর্থাৎ মুনাফা আসল, সবৃদ্ধি মূলধন বা মুনাফা আসল। এখান থেকে আমরা যদি এটা আবার এইভাবে লিখতে পারি পি আয়ের মান পি এন আর, তাহলে তখন কি পি কমন যায় দেখো 1 প্লাস এন আর, এভাবেও আসলে সূত্রটা প্রকাশ করা যাবে। তাহলে আমি যে তোমাদের যে বিষয়গুলি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম, যে লাভ ক্ষতি কি, লাভ ক্ষতি সাধারণত ক্রয় মূল্যের উপর নির্ভর করে। মুনাফা কি, যে আমানতকারী বা কোনো লোক যখন কিছু টাকা ব্যাংকে রাখে, যে টাকাটা ব্যাংকে রাখে সেটাকে মূলধন বলে, এবং বছর শেষে ব্যাংক ওই আমানতকারীকে যে লভ্যাংশ দেয় সেটাকে মুনাফা বলে। আর যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তাকে তার সময়কাল বলে। আমরা 2.1 দ্বিতীয় অধ্যায় 2.1-এ কিছু অঙ্ক সূত্রের মাধ্যমে করব এবং কিছু অঙ্ক সূত্র ছাড়াও করব। তো আমি ব্যক্তিগতভাবে তোমাদের যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তাদেরকে বলবো যে অঙ্কগুলি সাধারণত সূত্র দিয়ে একটু কম করবে, কারণ যখন সৃজনশীল আসবে তখন কিন্তু একটা অঙ্কই তোমাকে ভেঙে ভেঙে ক, খ এবং গ এই 3 ভাগে করতে হবে। তা আমরা যদি সব অঙ্ক এই সূত্র দিয়ে করি তখন কিন্তু সৃজনশীলে একটু সমস্যা হবে। তাই আমি বলবো যে সূত্র কম ইউজ করব, ভেঙে ভেঙে বেশি করব। তাহলে সূত্র দেখলে সবাই, এখন আমরা সরাসরি অনুশীলনীতে চলে যাচ্ছি। 1 নম্বর অঙ্ক দেখো, প্রশ্ন করো একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এই ব্যাপারটা কিন্তু আসলে একটু বুঝতে হয় যে কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যবসা যখন শুরু করে তখন কারখানায় উৎপন্ন হয় এবং কারখানা থেকে বড় বড় ব্যবসায়ীরা সেটা কিনে আনে এবং বড় ব্যবসায়ীরা ছোট ব্যবসায়ীর কাছে বিক্রি করে এবং ছোট ব্যবসায়ীরা এবং প্রান্তিক পর্যায়ে গ্রাহকের কাছে পৌঁছে দেয়। তাহলে খুচরা বিক্রেতার কাছ থেকে মানুষ কিন্তু সাধারণত তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করে থাকে। দেখো, খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় মূল্য 1 নাম্বার 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য লাভ হলে 100 সাথে 20 যোগ হবে, ক্ষতি হলে বিয়োগ হবে 120 টাকা। 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এটাকে আমরা ঐকিক নামে ঘুরিয়ে লিখব। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে
ক্রয় মূল্য 100 টাকা। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা। আর দেখো প্রশ্নে দেওয়া আছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 576 ভাগ 120। ক্যালকুলেটরের সাহায্যে কাটাকাটি করো, দেখো কত হয়। ক্যালকুলেটরের সাহায্যে 480 টাকা। আর আমি কিন্তু তোমাদের এই কাটাকাটিগুলি মোবাইলের মাধ্যমে করে থাকি, যার কারণে হঠাৎ করে কিন্তু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা। এই জন্য তোমরা নিজেরা ক্যালকুলেটর ব্যবহার করে ভালোভাবে করবে। তাহলে দেখো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার কিন্তু ক্রয় মূল্য। এরপরে যাব পাইকারি বিক্রেতার। সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা। খুচরা বিক্রেতা যে টাকাটায় কিন্তু পাইকারির কাছ থেকে কিনছে, ওই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এখন দেখো পাইকারি বিক্রেতা লাভ করছে কত পার্সেন্ট? 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 100+20 টাকা সমান 120 টাকা। এখন দেখো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে কত? 480 টাকা হলে কত? এখানে 480 করে দাও, তোমরা আলাদা সুন্দর করে করো। তাহলে দেখো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে কত? 480 টাকা হলে কত? এটা কাটাকাটি করো ক্যালকুলেটরের সাহায্যে। ক্যালকুলেটরের সাহায্যে কাটাকাটি করলে কত হয়? 400 টাকা। উপরে দ্বিগুণ, ক্যালকুলেটরের উপরে দ্বিগুণ করবে, 120 দিয়ে ভাগ করবে, 400 টাকা। সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে কত? 480 টাকা হলে কত? উত্তর লিখবা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। আশা করি সবাই অঙ্কটি বুঝেছ। লাভ হলে 100 সাথে যোগ হবে, ক্ষতি হলে 100 থেকে বিয়োগ হবে। পার্সেন্ট মানে শতকরা বুঝে নিতে হবে।
প্রথম দিকে ছোট ছোট অঙ্ক, আশা করি তোমরা পারবে। তারপর আমি দুইটি অঙ্ক তোমাদের করে দিচ্ছি। দেখো 6 নাম্বার, 13,000 টাকা, 5 বছরে মুনাফা আসলে এত টাকা হবে। আসল কত? দেখো 13,000 টাকা, মুনাফা আসল 18,850 টাকা। সুতরাং মুনাফা 18,850 বিয়োগ 13,000 টাকা। বিয়োগ করো ক্যালকুলেটরের সাহায্যে। বিয়োগ করলে দেখো কত হয়, 5,850 টাকা। এই মুনাফাটা কিন্তু 5 বছরে হয়েছে। তাহলে দেখো আমাদের আসল কত? আসল হলো 13,000 টাকা, মুনাফা 5,850 টাকা, আর সময় হলো 5 বছর। আমাদের প্রশ্ন চেয়েছে বার্ষিক শতকরা মুনাফা, অর্থাৎ 100 টাকার 1 বছরে যেটা বের হবে সেটাই শতকরা মুনাফা। তাহলে দেখো 13,000 টাকার 5 বছরের মুনাফা 5,850 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা 5,850, নিচে 13,000 গুণ 5 টাকা। আর শতকরা মানে 100 টাকার 1 বছরের মুনাফা। দেখো 5,850 গুণ 100, নিচে 13,000 গুণ 5। ক্যালকুলেটরের সাহায্যে তোমরা কাটাকাটি করো, উপরেরটি গুণ নিচেরটি ভাগ, তাহলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। সমান হয়, দেখো তোমরা করে দেখো, 9 টাকা। সুতরাং বার্ষিক মুনাফার হার 9%। আশা করি সবাই বুঝেছ। এই অঙ্কটি আমি কিন্তু সূত্রের সাহায্য করতে পারতাম, কিন্তু আমি আগেই বলেছি সূত্রের সাহায্যে অনেকে একটু কম বুঝে বা কম পারে। সূত্র ছাড়া যতটা সহজ দেখো ওই কি করেছি, আর সূত্র প্রয়োগ করলে অঙ্ক একটু ছোট হবে, কিন্তু বুঝতে অনেকের সমস্যা হয়। তো যার যেভাবে ভালো লাগে সেভাবে করবে, কোনো আপত্তি নেই। কিন্তু সৃজনশীলের জন্য সূত্র ছাড়া করলে অঙ্কগুলি বুঝতে সমস্যা হবে। এখন দেখো আমরা বড় একটি অঙ্কে চলে যাব। 8 নাম্বার, একই রকম কিন্তু ধাপ একটু বেশি। 8 নাম্বার দেখো কি আছে, মুনাফা আসল। প্রথম আসলই দেওয়া আছে, দেখো আসল 8 নাম্বার 6,500 টাকা, মুনাফা আসল
8,840 টাকা। সুতরাং 4 বছরের মুনাফা, এটা থেকে আমরা এটা বিয়োগ করব। বিয়োগ করো এত টাকা কত হয়, বিয়োগ করলে দেখো কত হয়, 2340 টাকা। ক্যালকুলেটরের সাহায্যে করো, 2340 টাকা। তাহলে আসল কত, 6,500 টাকার 4 বছরের মুনাফা 2340 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা 2340, 6,500 গুণ 4 টাকা। আর মুনাফার হার 100 টাকার 1 বছরের মুনাফা, তাহলে 2340 গুণ 100 নিচে 6,500 গুণ 4। ক্যালকুলেটরের সাহায্যে কাটাকাটি করো, দেখো কত হয়। কত হয়, 36 টাকা। তাহলে মুনাফার হার কত, 36 টাকা। আসল কত, 100 টাকা। মুনাফা আসল কত, 100 যোগ, তাহলে উপরের অংশটুকু আমি মুছে দিচ্ছি। দেখো একশো টাকার 1 বছরের মুনাফা 36 টাকা। সুতরাং মুনাফা আসল 100 যোগ 36 টাকা সমান 136 টাকা। এটা কিন্তু পরের অংশ। ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। এখন দেখো মুনাফা আসল 136 টাকা হলে আসল 100 টাকা। সুতরাং মুনাফা আসল 1 টাকা হলে আসল 100/136 টাকা। আর দেখো আমাদের প্রশ্নে মুনাফা আসল দেওয়া আছে 10,200 টাকা হলে আসল 100 গুণ 10,200, 136 কাটাকাটি করো ক্যালকুলেটরের সাহায্যে কাটাকাটি করলে দেখো হয় 7,500 টাকা। 7,500 টাকা। তাহলে আমাদের আসল কত, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হয়। তাহলে এটি আমাদের উত্তর। সুতরাং আসল 7,500 টাকা। আশা করি সবাই বুঝেছো।
এখন আমি অনেক ইম্পর্টেন্ট একটি অঙ্কে চলে যাব। 13 নম্বর। দেখো, কোন আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। তাহলে দেখো, বড়টা আগে লিখব, আসল যোগ মুনাফা 13 নম্বর 1830 টাকা, আসল যোগ মুনাফা মুনাফাটাকে আমরা সময় দিয়ে দিই, সময় দিয়ে দিলে আরো ভালো। আসল প্লাস 5 বছরে মুনাফা আসল প্লাস 3 বছরের মুনাফা। দেখো, 3 বছরের মুনাফা 1578 টাকা। এখন বিয়োগ করো, বিয়োগ করলে আসল আসল কাটা, 5 থেকে 2 গেলে 3 গেলে 2, 5 থেকে 3 গেলে 2, 2 বছরের মুনাফা, 2 বছরের মুনাফা বিয়োগ করো ক্যালকুলেটরের সাহায্যে। দেখো, বিয়োগ করলে কত হয়। 252 টাকা। সুতরাং 1 বছরের মুনাফা 252/2। এখন আমরা 5-এরটাও বের করতে পারবো, 3-এরটাও বের করতে পারবো, আমাদের ইচ্ছা, অর্থাৎ তোমাদের ইচ্ছা। আমি 5-এরটাই নিলাম। 52 গুণ 5, 2, এত টাকা। ক্যালকুলেটরের সাহায্যে করো। দেখো, ক্যালকুলেটরের সাহায্যে করলে কত হয়। আমি তোমাদের করে দিচ্ছি, না পারলে 252 গুণ 5 ভাগ 2, 630 টাকা। 630 টাকা। কেউ যদি 3 বছর নিয়ে করতো তারটাও কিন্তু হবে, 3 বছর নিয়ে বের করলো তারটা হবে। তাহলে দেখো, 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা, আর 5 বছরে শুধু মুনাফা 630 টাকা। মুনাফা আসল থেকে আমরা যদি মুনাফা বাদ দেই তাহলে কিন্তু আমরা আসল পাবো। সুতরাং আসল 1830 বিয়োগ 630 টাকা বিয়োগ করো 1200 টাকা। বিয়োগ করে দাও, বিয়োগ করে দেখো 1200 টাকা হয়। এখন মুনাফার হার চেয়েছে, আসল কত টাকা, 1200 টাকা। আগের মতো 1200 টাকার, এটা ছিল 5 বছর, তাহলে 5 বছরের মুনাফা 630 টাকা। কেউ 3 বছরের দাম করতে পারতো 1 টাকার। 1 বছরের মুনাফা 630, 1200 গুণ 5 টাকা। আর মুনাফার হার আগে বলেছি যে মুনাফার হার বলতে আমরা 100 টাকার 1 বছরের মুনাফাকে বুঝে থাকি। তাহলে 630 গুণ 100 নিচে 1200 গুণ 5, এটাও ক্যালকুলেটরের সাহায্যে তোমরা কাটাকাটি করো।
ক্যালকুলেটরের সাহায্যে যদি কাটাকাটি করো একবারে 10.50 টাকা হয়। দশমিক ক্যালকুলেটরে সাধারণত দশমিকের পরে শূন্য ওঠে না, এজন্য শূন্য দিলেও হবে, না দিলেও হবে। তাহলে দেখো আমাদের আসল ও মুনাফার হার আমরা বের করে ফেলেছি। এখন আমরা উত্তর লিখে দিলে কিন্তু হয়ে যায়। সূত্র ছাড়া অঙ্কগুলি একটু বড় হলেও আশা করি সবাই বুঝবে। সুতরাং আসল 1200 টাকা এবং মুনাফার হার, আর যখন হার লিখব তখন অবশ্যই পার্সেন্ট দিব, তখন কিন্তু টাকা লিখতে হয় না। 13 নম্বর, তাহলে আমরা 13 নম্বর অঙ্ক করলাম। 14 নম্বর, বার্ষিক 10% মুনাফায় 3,000 টাকা এবং 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? দেখো 14 নম্বর, তাহলে পার্সেন্ট থাকলে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। আশা করি এই কথা, এই অর্থ সবাই বুঝে। 10% মুনাফা বলতে 100 টাকার 1 বছরের মুনাফা, 1 টাকার 1 বছরের মুনাফা 10/100 টাকা, আর আমার দেওয়া আছে 3,000 টাকা। 1 বছরের মুনাফা 10 গুণ 3,000 টাকা, নিচে 100 টাকা। কাটাকাটি করো, দুইটা শূন্য বাদ দাও, দুইটা শূন্য বাদ দিলে দেখো কত হয়, 300 টাকা। দুইটা শূন্য বাদ, একটা দুইটা, তাহলে 300 টাকা হয়। একই রকম করে 8%, তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা 8/100 টাকা। আর এখানে দেখো আছে 2,000 টাকা। 1 বছরের মুনাফা 8 গুণ 2,000, নিচে 100 টাকা, সমান দেখো কত হয়, দুইটা শূন্য বাদ দাও, তাহলে 8 দুগুণে 16, 160 টাকা। এখন দেখো আমাদের প্রশ্নে কি চেয়েছে, মোট মূলধন। মোট মূলধন কত, আগে 3,000, পরে 2,000, 5,000। আর মোট মুনাফা, গড় মুনাফা চেয়েছে। তাহলে আমরা দেখো 300 আর 160, উপরের অংশ মুছে দিচ্ছি। তাহলে মোট মূলধন বা মোট আসল, সুতরাং মোট আসল বা মূলধন যেটাই লেখো কোনো সমস্যা নাই। 3,000 যোগ 2,000 টাকা সমান 5,000 টাকা।
মোট মুনাফা 300 টাকা যোগ 160 টাকা, দেখো 460 টাকা। তাহলে এখন এটাকে আমরা ঘুরে লিখব যে 5000 টাকার এক বছরের গড় মুনাফা 460 টাকা। এক টাকার এক বছরে গড় মুনাফা 460, 5000 টাকা। আর শতকরা 100 টাকার এক বছরে গড় মুনাফা 460 গুণ 100 নিচে 5000 টাকা সমান। ক্যালকুলেটরের সাহায্যে তোমরা গুণ করো, গুণ ভাগ করলে দেখো কত হয়, যেটা হবে সেটাই আমাদের উত্তর। 9.2 টাকা। সুতরাং মুনাফার হার মুনাফার হার 9.2%। এটি আমাদের উত্তর। আশা করি সবাই বুঝেছ। আমি আগে বলেছিলাম যে সূত্র ছাড়া করলে অঙ্কগুলি একটু বড় হবে, একটু বুঝতে একদম সহজ হয়, ঐকিক নিয়মের মতো। আর ঐকিক নিয়ম সবাই বুঝে যে যেটা চাপে সেটা চাপে ডান দিকে, যেটা আমরা বের করব। এখন দেখো 15 নাম্বার। রড্রিক্স গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। 15 নাম্বার দেখো, মুনাফার হার আমাদের নেই, ধরি উভয় ক্ষেত্রে মুনাফার হার x টাকা। উভয় ক্ষেত্রে মুনাফার হার x টাকা। তাহলে এখানে আমরা মুনাফা বের করব। একশো টাকার এক বছরের মুনাফা x টাকা। হার মানি 100 টাকার এক বছরে, হার মানি পার্সেন্ট, x%, অর্থাৎ 100 টাকার এক বছরে 1 টাকার এক বছরের মুনাফা x/100 টাকা। এখন দেখো কত টাকা আছে, 10,000 টাকা 3 বছরের জন্য। 10,000 টাকা 3 বছরে মুনাফা x গুণ 10,000 গুণ 3 নিচে 100, 2 শূন্য বাদ দাও, কাটাকাটি করো ক্যালকুলেটরের সাহায্যে। দেখো হয় কত, তাহলে 2 শূন্য বাদ দাও, এই যে 2 শূন্য বাদ, মানে বা কেটে দিতে পারো, তাহলে যেটা হবে সেটা কত হয়
তোমরা ক্যালকুলেটরের সাহায্যে করো। 3000, দুইটা শূন্য বাদ থাকলো, দুইটা বাদ দিলে আর দুইটা থাকে, তাহলে 300x টাকা। একই রকম আবার 100 টাকার 1 বছরের মুনাফা, x টাকা, 1 টাকার 1 বছরের মুনাফা x বাই 100 টাকা। আর তখন ছিল 10,000 টাকা, 15,000 টাকা 4 বছরের জন্য। 15,000 টাকা 4 বছরের মুনাফা। তাহলে দেখো x গুণ 15,000 গুণ 4 নিচে 100 সমান, কাটাকাটি করে এটা দুইটা শূন্য বাদ দাও। দেখো 15,000 দুইটা শূন্য বাদ দিলে থাকে 4 15 60, 600x টাকা। আশা করি সবাই বুঝেছো। প্রশ্ন মতে 300x 600x যোগ করো। দেখো প্রশ্ন মতে প্রথমটা ছিল 300x প্লাস 600x, মোট মুনাফা দিয়েছে 9,900। তাহলে কত হয় 900x বা x ইকুয়াল টু 900। এটাও ক্যালকুলেটরের সাহায্যে কাটাকাটি করো, ভাগ করো। তাহলে দেখো কত হয়। সুতরাং x ইকুয়াল টু 11%, শূন্য শূন্য বাদ, দুইটা শূন্য বাদ, 9 11 99 11। সুতরাং উভয় ক্ষেত্রে মুনাফার হার উভয় ক্ষেত্রে মুনাফার হার 11%। এটি আমাদের নির্ণয় উত্তর। আমরা এই অনুশীলনীতে আরেকটি অঙ্ক করব। 17 নাম্বার। এবং 17 নাম্বার অঙ্কটি শর্ট করেও করা যায়, কিন্তু শর্ট করে করলে সৃজনশীল আসলে তোমরা বুঝবে না। এই জন্য আমি দেখো অঙ্কটি একটু বড় করে করব, যাতে সৃজনশীলে তোমাদের সমস্যা না হয়। মনে করি আসল 100 টাকা, সুতরাং মুনাফা 100 টাকা 5/2 টাকা
5 দিয়ে ভাগ করো, 5 কোটিতে 5 20 40, 20 2 দিয়ে গুণ করলে 40 টাকা। সুতরাং মুনাফা আসল 100 যোগ 40 টাকা সমান 140 টাকা। এখন ঐকিক নিয়মে ঘুরিয়ে লেখো যে মুনাফা আসল 140 টাকা হলে আসল 100 টাকা। সুতরাং মুনাফা আসল 1 টাকা হলে আসল 140 টাকা। আর মুনাফা আসল দেখো আমাদের দেওয়া আছে কত, 17 নম্বর 5600 টাকা হলে আসল 100 গুণ 5600 নিচে 140, কাটাকাটি করো, কাটাকাটি করে যোগ ভাগ করলে দেখো 4000 টাকা হয়, 4000 টাকা। তাহলে আসল কত, 4000 টাকা। আসল কত, 4000 টাকা। মুনাফা আসল কত, 5000। তাহলে আমি উপরের অংশটুকু মুছে দিচ্ছি। সুতরাং মুনাফা কত দেখো, 5600 বিয়োগ 4000 টাকা সমান কত, 1600 টাকা। আসল কত, 4000 টাকা। এখন দেখো 8% শতকরা 8 টাকা হলে বার্ষিক মুনাফা অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা 8/100 টাকা। অঙ্কটি অনেকে শর্ট করে করতে পারবে, কিন্তু আমি বলবো শর্ট করে করলে তোমাদের জন্যই সমস্যা হবে সৃজনশীলে। কয় বছর ছিল দেখো, মুনাফা 8 গুণ 4000 নিচে 100 টাকা, দেখো কত টাকা হয়, দুইটা শূন্য শূন্য বাদ, দুইটা শূন্য বাদ দিলে 8 × 32 320 টাকা। এখন 320 টাকা মুনাফা হয়। মুনাফা হয় 1 বছরে। সুতরাং 1 টাকা মুনাফা হয় 1/320 বছরে। আর আমাদের মোট মুনাফা আছে 1600 টাকা, হয় 1 গুণ 1600
নিচে 320 বছরে সমান, দেখো 0 0 বাদ, ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করো। একবারে দেখো 5 বছর হয়, 5 বছরে। সুতরাং নির্ণয় সময় ষোলোশো ভাগ 320, 5 বছর। তাহলে নির্ণয় সময় 5 বছর। তাহলে এই অনুশীলনীতে উদাহরণে একটি অঙ্ক আছে অন্যভাবে করা, তোমরা এইভাবে করবে, আশা করি সবাই বুঝবে। উদাহরণ 6, এই অনুশীলনীর উদাহরণে 2.1-এর 6 নম্বর অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট। তাহলে আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আর যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিবে, আর সেজন্য বেশি বেশি সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ।